নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর তথা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 10 নম্বর মডেল সেট হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, বিভাগ কয়ে, একের দাগে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে কে ভূপ্রদক্ষিণের সঙ্গে যুক্ত ছিলেন না, অপশান ডিতে টলেমি। 2 নম্বরে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে দিগন্ত রেখার পরিধির মান, অপশান এতে বাড়ে। 3 নম্বরে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ প্রতি ঘন্টায় যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক না, সঠিক উত্তরটি হল 1670 কিমি। তারপরে রয়েছে 4 নম্বরে কোনো বছরে অপসুর অবস্থান ঘটে যে তারিখে তা হলো, অপশান ডিতে 4 জুলাই। 5 নম্বরে মানব সম্পদের উদাহরণ হলো, অপশান এতে শিক্ষা। 6 নম্বরে খনিজ তেলের একটি উপজাত দ্রব্য হলো, অপশান বিতে স্যাকারিন। 7 নম্বরে পোখরান সোলার পার্ক অবস্থিত যে রাজ্যে তা হলো, অপশান সিতে রাজস্থান। বিভাগ ক্ষয়ে 2-এর এতে নিচের বাক্যটি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 3টি। প্রথমে রয়েছে প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের ওজোন স্তরকে বলা হয়, এটা সু। 2 নম্বরে অরোরা বোরিওলিস দক্ষিণ গোলার্ধে দেখা যায়, অশুদ্ধ। অরোরা বোরিওলিস উত্তর গোলার্ধে দেখা যায়, কি হবে উত্তর গোলার্ধে ধরবে, উত্তর গোলার্ধে দেখা যায়। এরপরে 3 নম্বরে মহাবিষুব বলা হয় 23 সেপ্টেম্বর তারিখকে, এটা অশুদ্ধ। 21 মার্চ তারিখকে বলা হয় মহাবিষুব। 4 নম্বরে প্রচলিত পরিবেশ বান্ধব শক্তি হল জলবিদ্যুৎ, এটা শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। বিদ্যাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথমে রয়েছে ড্যাশ গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয়, শুক্র গ্রহকে। 2 নম্বরে নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান হয় ড্যাশ 0। এরপরে হচ্ছে 3 নম্বরের সর্বোৎকৃষ্ট আকরিকগুলো হলো ড্যাশ ম্যাগনেটাইট। 4 নম্বরে তাতা পানি ড্যাশ জনিত অপ্রচলিত শক্তির জন্য বৃহত্তম ভূতাপ শক্তি। এরপর সিদ্ধাকে 2-1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বর জিপিএস এই 6টি কক্ষপথে মোট কতগুলি উপগ্রহ পৃথিবীতে বিভিন্ন দিক থেকে পরিক্রমা করছে, 24টি উপগ্রহ। 2 নম্বর জলবিষুবের পর থেকে দক্ষিণ গোলার্ধে কোন ঋতুর প্রভাব বাড়তে থাকে, গ্রীষ্ম ঋতু। 3 নম্বরে একটি রুদ্ধ প্রবহমান সম্পদের বড় উদাহরণ দাও, বনভূমি। বিভাগ গয়ে লক্ষ্য করো 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে জিওট কি, যে জিওট কি গ্রিক শব্দ জিও, এখান থেকে শুরু করবে। বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং এতটা পর্যন্ত লিখবে। অথবা সম্পদ সংরক্ষণে জিপিএস এর 2টি ব্যবহারগত দিক লেখ। এই যে সম্পদ সংরক্ষণে 2টো ব্যবহারগত দিক হচ্ছে যে জরিপ কার্যটা লিখবে, কোথায় সম্পদ রয়েছে এখান থেকে জানা যায় জরিপ কার্য সংক্রান্ত তথ্য থেকে, বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে ব্যবহারগুলো দিকগুলো রয়েছে, বা জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠে কোনো স্থান অক্ষাংশ দাগ্ন উচ্চতা সহজে পরিমাপ করা যায়, এই যে এগুলো রয়েছে, কিগুলো এই যে ব্যবহারগুলো রয়েছে, এই ব্যবহারগুলো লিখে দিও। ওকে, বুঝতে পেরেছ। 2-এর দাগে 2096 সালের পর কোন বর্ষ অধিবর্ষ হবে তা বুঝিয়ে লেখো। যে প্রথমে অধিবর্ষ কীভাবে হয় সেটা দেখে লিখতে হবে, লেখার পরে বলবে, এটা লিখবে, বুঝতে পেরেছ, এটা লিখবে। তুরন্ত লেখার পরে বলবে
যে নির্ণয় পদ্ধতি হলো পদ্ধতি কি, যেহেতু প্রতি 4 বছর অন্তর, সাধারণ বছরগুলিতে 4 বছর এবং শতাব্দী বছরগুলিতে 400 দ্বারা ভাগ করলে যদি অধিবর্ষ হয়, তাহলে তোমরা 2096 সালের পর 2100 সাল যদি 2100 সাল যদি 400 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ যদি কেটে যায় তাহলে ওটা অধিবর্ষ হবে, যদি ভাগ না কাটে তাহলে অধিবর্ষ হবে না। কিন্তু 2100 সালের পর 2104 সালে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগ কেটে যায়, তাহলে ভাববে 2104 সাল অধিবর্ষ, অর্থাৎ 2100 সালকে 4 দিয়ে ভাগ, 2104 সালকে 4 দিয়ে ভাগ করলে কেটে যাবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন অথবাতে, আন্টার্কটিকায় কোন সময় নিষিদ্ধ সূর্যের দেশ বলা যায়? কোন সময় নিষিদ্ধ সূর্যের দেশ দেখা যায়, কেন ওই সময় দেখা যায় তা উল্লেখ করো। এই যে পৃথিবীর অক্ষতের সঙ্গে এখান থেকে লেখা শুরু করবে, তো এ থেকে নিষিদ্ধ সূর্যের দেশ দেখা যায় এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 3 নম্বরে, গচ্ছিত সম্পদকে কিভাবে দীর্ঘস্থায়ী রূপে ব্যবহার করা যেতে পারে? গচ্ছিত সম্পদকে দীর্ঘস্থায়ী রূপে ব্যবহার করার পদ্ধতি হলো সম্পদ সংরক্ষণের পদ্ধতি। গচ্ছিত সম্পদকে আমরা ঠিকঠাকভাবে যদি সংরক্ষণ করতে পারি, তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবো। এই পদ্ধতিগুলো কি? গচ্ছিত সম্পদের অতি ব্যবহার কমাতে হবে, গচ্ছিত সম্পদের তারপরে রূপান্তর ঘটিয়ে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছ? এগুলো লিখতে হবে এবং অপচয় বন্ধ করতে হবে। এই সমস্ত উপায়ে আমরা গচ্ছিত সম্পদকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারি। পরে রয়েছে অথবা CIL কোল ইন্ডিয়া লিমিটেড ও ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? CIL কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত, কলকাতা। আর ONGC এর সদর দপ্তর অবস্থিত দেরাদুন। কি বললাম? দেরাদুনে অবস্থিত। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বর, বেডফোর্ড লেভেলের পরীক্ষাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে শুরু করবে, পরপর দেখো ছবিটা দেবে, চেষ্টা করবে। পৃথিবীর আকৃতি গোলাকার, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে কুলীন গ্রহ ও বামন গ্রহের 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য, মোট 6টি পার্থক্য তুলে দিয়েছি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। 2 নম্বরে রয়েছে পৃথিবীর আবর্তন বেগ আমরা অনুভব করতে পারি না কেন? আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না, তার প্রধান কারণগুলি হলো, এখান থেকে লেখা শুরু করবে, উপলব্ধি করা সম্ভব, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীর অনুসুর অবস্থানের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই অনুসুর অবস্থানের 3টি বৈশিষ্ট্য, তারিখ দেবে, 1 জানুয়ারি অনুসুর অবস্থান ঘটে, দূরত্ব, অনুসুর অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70 লক্ষ কিলোমিটার, আর প্রভাব, এটাই প্রভাব লিখবে, যে এই সময় সূর্যের একটু বড় দেখায়। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ এই সময় সামান্য বেড়ে যায়, ফলে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে স্থায়িত্ব কমে যায়। 3 নম্বরে, অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের 3টি সুফল লেখ। লক্ষ্য করে যে অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধা, যে অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ততা, সব জায়গায় পাওয়া যায়, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা একমাত্র বিকল্প। বুঝতে পারছো? মোট 6টি সুবিধা লিখে দিলাম বা বলে দিলাম, তোমরা লিখে দিলাম না, বলে দিলাম, তোমরা বা দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে লিখে নেবে বা পড়ে নেবে। অথবাতে রয়েছে কোনো বস্তু বা বস্তুকে সম্পদ বলা হবে যে যে গুণগুলি থাকলে তা উল্লেখ করো। তোমরা লিখবে যে সম্পদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকলে কোনো বস্তুকে সম্পদ হিসেবে, বস্তুকে সম্পদ হিসেবে গণ্য করা হবে। যেমন যে উপযোগিতা থাকতে হবে, কার্যকারিতা থাকবে, প্রয়োগযোগ্যতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, সার্বজনীনতা থাকবে, ক্ষয়শীলতা থাকবে। এতগুলো বৈশিষ্ট্য যদি থাকে বা আরও বৈশিষ্ট্য থাকলে ওই বস্তু বা বস্তুকে আমরা সম্পদ হিসেবে গণ্য করব। ওকে। বিভাগ মতে 5 দাগে নিচের প্রশ্নগুলি সঠিকভাবে ব্যাখ্যা করে উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ চিত্র সহ ব্যাখ্যা করো। লক্ষ্য করো অভিগত গোলকের এই যে সপক্ষে প্রমাণ। বুঝতে পেরেছো? এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছে উত্তরটি তোমরা লক্ষ্য করো। পৃথিবীর নিরক্ষ মেরু ব্যাস, কোনো বস্তু ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতি কোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবী বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য, এবং লাস্টে রয়েছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ,
এই যে 7টি প্রমাণ তুলে ধরলাম, তার মধ্যে যে কোনো 3টি প্রমাণ তোমরা ভালোভাবে লিখবে। 2 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির দিনগুলিতে ও তাদের পরবর্তী সময়ে দিন রাত্রি দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে ব্যাখ্যা করো। অর্থাৎ এখান থেকে আরম্ভ করবে, পৃথিবী ও তার উপবৃত্তাকার কক্ষপথ, এখান থেকে শুরু করবে, পরপর লিখবে, দেখে নাও। দেখে নাও, আমি দেখাচ্ছি। গ্রীষ্মকাল বিরাজ করে, এত অন্তর লিখতে হবে। 3 নম্বরে, ভারতের প্রধান খনিজ তেলের উত্তোলক অঞ্চলগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে খনিজ তেল উত্তোলনে পৃথিবীতে এখান থেকে শুরু করবে, এরপরে এই টেবিলটা পুরো তুলে ধরবে, বুঝতে পেরেছ? বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটির উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার প্রসারিভাবে জুড়ে দাও। প্রথমে রয়েছে দামোদর উপত্যকা, কয়লা বলা, চিত্রদুর্গ, জামনগর, ফারাক্কা, মণিকরণ। আচ্ছা, আমি ম্যাপ পয়েন্টিং করে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। তোমাদের প্রথমেই রয়েছে 1 নম্বরে দামোদর উপত্যকার কয়লা বলয়। এই যে এটা এরকম দেখাবে তোমরা, দামোদর উপত্যকার কয়লা বলয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে দামোদর উপত্যকার কয়লা বলয়। কত নম্বরে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চিত্রদুর্গ, কর্ণাটকের চিত্রদুর্গ, এই যেখানটায় অবস্থিত কর্ণাটকের চিত্রদুর্গ, আকরিক লৌহ উত্তোলক কেন্দ্র। 3 নম্বরে জামনগর, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, 3 নম্বরে। আচ্ছা, এটা 2 নম্বরে। 4 নম্বরে হচ্ছে ফারাক্কা, দেখো ফারাক্কা, এখানে ফারাক্কা অবস্থিত, ফারাক্কা। 5 নম্বরে মণিকরণ, অর্থাৎ হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তির জন্য গুরুত্বপূর্ণ বা উষ্ণ প্রশমন রয়েছে, ভূতাপ শক্তি উৎপাদন করা হয় এখানে 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।